অন্তর্বর্তী বাজেট, ভোট অন অ্যাকাউন্ট। কারণ কয়েক মাস পরেই লোকসভা নির্বাচনের দামামা তো বেজে গেছে। একদিকে মুখ্যমন্ত্রী রোড শো করছেন বিভিন্ন জায়গায়, রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন, ওদিকে বিজেপিও থেমে নেই। লোকসভা ভোটের আগে তার মধ্যেই এই বাজেট, অন্তর্বর্তী বাজেট। কি থাকতে পারে, কি আশা করতে পারি আমরা? অনেক স্বপ্ন কি ফেরি হবে এবার মোদির বাজেটে? দ্বিতীয় মোদি সরকারের এটা শেষ বাজেট। এই শেষ বাজেটে আগেই গতকালই তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন জয়ী হয়ে আসার পর। যদিও বিরোধীরা বলছে বিজেপি আর আসবে না, বিরোধীরাই সরকার করবে। এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি আশা এখনো পর্যন্ত সাধারণ মানুষই তো ওই তত্ত্ব কথা বোঝেন না, তারা বোঝেন তারা কি পাচ্ছেন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সীতারামন ইতিমধ্যেই সংসদে পৌঁছে গেছেন, কিন্তু এ রাজ্যে এই বাজেট হোক যাই হোক না কেন, এই অর্থ নিয়ে, টাকা নিয়ে একেবারে টানাপোড়েন চলছে। বিশেষ করে 100 দিনের কাজ, আবাস প্রকল্প, এই সমস্ত নিয়ে জুই বারবার তো আপনারা বঞ্চনা ইস্যু করছেন, বঞ্চনাকে হাতিয়ার করছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ এ রাজ্যের বিজেপি নেতারা নয়। একেবারে কালকে নাকি প্রধানমন্ত্রী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সিএজি রিপোর্ট দেখে নিন, আর সিএজি রিপোর্টে সুকান্ত মজুমদার বলেছেন নাকি যে সিএজি রিপোর্টে ছত্রে ছত্রে বাংলায় দুর্নীতির কথা আছে। দেখুন, আমি প্রথমেই বলি যে আজকে দুর্নীতি ইস্যু তো ওনারা অনেকদিন ধরেই করছেন, কিন্তু ওনাদের প্রতিনিধি দল তো বারবার বাংলায় এসছেন, কখনো আবাস যোজনা দেখতে, কখনো সড়ক যোজনা দেখতে, বহুবার। মানে এই লাস্ট 2-3 বছরে তো আমরা দেখেছি 25-30 বারের বেশি মনে হয় ওনারা এসেছেন প্রত্যেকবার। তো ওনারা যদি আবাস প্রকল্প ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন, দুর্নীতি যদি সত্যিকারের হয়েও থাকে কোথাও 10%, সেই লোকগুলোকে বাদ দিয়ে বাকি মানুষের টাকাটা এখনো কেন ওনারা ছাড়ছেন না? বাংলায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, তারা সবাই দুর্নীতিগ্রস্ত, তারা প্রত্যেকে চুরি করেছেন, এটা উনি বলতে চাইছেন। আজকে বাংলাকে কি করে বঞ্চনা করা যায় সেটার একটা খুব ভালো বিজেপি সেই ফন্দি ফিকিরটা জানেন। 2021 সালে বাংলার মানুষ বিজেপিকে এখানে হারিয়েছেন, বাংলায় সেই প্রতিশোধ আজকে তারা নিচ্ছেন বাংলার গরিব মানুষের টাকা আটকে দিয়ে। আজকে যারা কাজ করেছেন তারা টাকা পাচ্ছেন না। 2 বছর আপনি যদি আপনার বাড়িতে কাউকে কাজ করান, তারপরে আপনি টাকা না দেন, তাহলে আপনাকে লোক কি ভাববে? চিটিংবাজ ভাববে। আজকে এই সরকার একটা চিটিংবাজ সরকার, যে 2 বছর মানুষকে দিয়ে কাজ করানোর পর আজকে তাদের টাকাগুলো পেমেন্ট করছে না। তো আমরা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে বাংলার মানুষ, এমন বাংলার মানুষের অবস্থা নয় যে সবাই দুর্নীতিগ্রস্ত। আপনারা খুঁজে বার করুন। আমরা তো বারবার বলছি যারা করেছে তাদের আপনারা পানিশমেন্ট দিন, আমাদের কোনো অসুবিধা নেই, তাদের টাকা আপনারা বন্ধ করে দিন, কিন্তু যারা করেননি তারাও কেন আপনাদের জন্য বঞ্চিত হচ্ছেন সেই প্রশ্নের উত্তর নেই। আজকে ওনারা বলছেন এত কথা। আজকে সীতারামনজি যখনই বলা হয় যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, উনি বলেন আমি পেঁয়াজ খাই না। পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেলে কি বলবেন? উনি গাড়ি চড়েন না। এই সমস্ত ফাইন্যান্স মিনিস্টার যদি দেশে থাকে তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কোথায় পৌঁছয়? আজকে চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। আসছি দেবদাস বাবু, কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় দল ঘুরে গেছে, এই বারবার এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এইটাকেই আওড়ে আওড়ে গ্রামে গঞ্জে সব জায়গায় তৃণমূল কংগ্রেস এই প্রচারটা চালিয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্প, দুর্নীতি, কেন্দ্রীয় দল তালিকা নিয়ে যাচ্ছে, তারপরে তো কিছু হচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছেন, দাবি জানাচ্ছেন, কিন্তু তখন তো প্রধানমন্ত্রী বলছেন না দুর্নীতির কথা, মানে বেরোচ্ছে না এই কথাগুলো। এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন কার বাড়িতে ইডি যাচ্ছে, কে অ্যারেস্ট হচ্ছে, এগুলো তো সকলেই দেখতে পাচ্ছেন। আর বিচার করার দায়িত্বটা তো গভর্নমেন্টের নয়, বিচার করার দায়িত্ব কোর্টের। এবং কিভাবে ইডি সেখানে চার্জশিট দেবে, কখন ধরবে, তারা তদন্ত করছে। যে যে জায়গায় তদন্ত করার দরকার তারা করছেন। তারা অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কটা যেভাবে চালিয়ে যাচ্ছেন চলবে, সেটা 1 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, কিন্তু বিচার হচ্ছে বা এটা ধরা হচ্ছে, এটা ঠিক কথাই। আর সর্বক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এর মধ্যেই ইনভলভ আছে, এটা কে বললো? আপনি যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন তাহলে তার ফল আপনাকে ভুগতে হবে, অন্য কেউ ভুগবেন। আপনাকে বলতে যে করবে তাকে ভুগতে হবে, যে সরকার করবে তাকে ভুগতে হবে। রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই যে সাধারণ মানুষ তারই নাগরিক, তারা কেন বঞ্চিত থাকছেন? কে বললো বঞ্চিত থাকছে? সরকারের, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে। জনধন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা গ্যাস যোজনা, বার্ধক্য ভাতা, এত প্রধানমন্ত্রী আবাস যোজনা, সর্বক্ষেত্রে সবকিছু করার পর তারা বলছে কি যোজনা করেছে। আজকে এত যদি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তাদের এত দায়বদ্ধতা, আজকে 49 ইয়ার্স ধরে
বামফ্রন্ট আমল এবং মানে এই তৃণমূলের আমলে এখান থেকে লোক বাইরে যাচ্ছে কাজ করার জন্য, কোনো ট্রেনের টিকিট পাবেন না আপনি হাওড়া থেকে ইনস অ্যান্ড আউটের। কেন পাবেন না? কেন বাইরে কাজ করতে যাচ্ছে? এরা যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত বেশি দরদ প্রেমী। আজকে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শয়ে শয়ে লোক কেরল যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ যাচ্ছে, কিনা নির্মাণ শিল্পে তাদের মানে অংশগ্রহণ করার জন্য। এরা কিভাবে ট্রেনে যায় আর কিভাবে ট্রেনে আসে তাদের করুণ দৃশ্য যারা প্রত্যেকেই দেখে, কিন্তু ভুলে থাকার চেষ্টা করে। আর যখন 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 কোনো গল্প হয় তখন ভারতীয় জনতা পার্টিকে দোষ দেওয়া হয়। রাজ্য সরকার বলছে বা মুখ্যমন্ত্রী বা আপনি বলবেন 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে তারা বাইরে চলে যাচ্ছেন। আর কোনো টাকা নেই, আর কোনো শিল্প নেই, আর কোনো কাজ নেই এখানে। আমি একটু বলি, উনি অনেকগুলো যোজনার কথা বললেন, আমি জানি না কোন যোজনা এখানে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও, পশ্চিমবঙ্গের কোন বেটি পড়েছে, কোন বেটি বেঁচেছে আমরা জানি না। আমরা জানি না কে সুবিধাভোগী রয়েছেন তালিকায়। উনি একটু আগে বললেন উজ্জ্বলা গ্যাস যোজনা। 2021 সালের আগে যখন এই বিধানসভা নির্বাচন হয়েছে, সেই সময় সারা ভারতবর্ষের টিভি মিডিয়া চ্যানেল দেখিয়েছে যে উজ্জ্বলা গ্যাসের যোজনার সুবিধা সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে না। ইউপি, বিহার সমস্ত রাজ্যে এরা সার্ভে করা হয়েছিল। দেখা যাচ্ছে যাদেরকে দেওয়া হয়েছিল তাদের প্রথম 1 মাস 2 মাস টাকা দেওয়ার পর সেই সিলিন্ডার পড়ে আছে বাড়িতে, গ্যাসের ওভেন পড়ে আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আজকে আমরা জানি না উনি জনধন যোজনার কথা বলছেন। জনধন যোজনায় কোন মানুষ উপকৃত হয়েছেন? আয়ুষ্মান ভারত, তার থেকে অনেক ভালো আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প। মানুষ অ্যাটলিস্ট হসপিটালে পৌঁছে চিকিৎসা করতে পারেন। আয়ুষ্মান ভারতে কোন লোকটি আজকে সুবিধা পেয়েছেন আমরা জানি না। কিন্তু এই যে যোজনার কথা ওনারা বলেন বুলিয়া উড়ান, এটা শুধুমাত্র প্রচার সর্বস্ব। আজকে আমরা জানি বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনাটা ওনারা করেছিলেন, সেই যোজনায় শুধুমাত্র বলা হয়েছিল ওটা যে খাতে বরাদ্দ করা হয়েছে সেটা প্রচার খাতে, মানে বেটিকে আপনাকেই বাঁচাতে হবে, আপনাকেই পড়াতে হবে। ওনারা শুধু প্রচার করবেন, প্রচারের জন্য টাকা দেবেন, কোনো পড়াশোনার জন্য টাকা দেবেন না। কন্যাশ্রীতে মেয়েরা পড়ছে, উপকৃত হচ্ছে, নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। তো সুতরাং অ্যান্টি পুয়ার পিপল, মানে এটা যে বাজেট সেটা পরিষ্কার। এটা নতুন করে আর বাংলার মানুষকে বোঝানোর দরকার নেই। 2021 বাংলার মানুষ আর রিপ্লাই দিয়ে দিয়েছে। 2014 থেকে আমরা যদি দেখি 2024 পর্যন্ত, হ্যাঁ, বিভিন্ন শহর, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ, পরিকাঠামো খাতে প্রচুর খরচ হয়েছে এবং প্রচুর উন্নয়ন হয়েছে। যারা বাইরে গেছেন তারা বলেন রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা আপনারাও করতে পারেননি। তাহলে এই যে এতগুলো প্রকল্পের কথা বললেন দেবদাসবাবু, এইগুলোও তো সরকারের একটা পরিষেবা, এইগুলোও তো সাধারণ মানুষের জন্য চালু করা হয়েছে। হ্যাঁ, কোথাও খামতি হয়তো আছে, কিন্তু প্রকল্প তো চালু হয়েছে। দেখুন, আমি একটা ছোট্ট কথা বলছি। এই যে পরিযায়ী শ্রমিক কথা হচ্ছে, পশ্চিমবাংলায় কত বিহার, ইউপি থেকে পরিযায়ী শ্রমিক আসছে সেটা বলুন তো আপনি আমাকে। প্রত্যেক দিন 1 লাখ থেকে 1.25 লাখ লোক এখানে পশ্চিমবঙ্গে এসে কাজ করছে, এটা তো মানতে হবে। তারা তো, আমাদের বাঙালির কতগুলো মুশকিল আছে। যেহেতু প্রথম ব্রিটিশরা এখানে রাজধানী করেছিল, সেই জন্যে আমাদের একটু ইংরেজি শিখেছি, তাই আমাদের টাইপিস্ট হলেও চলবে, কিন্তু আমরা কোনো এমন কিছু কাজ করব না যাতে আমার মানে পরিবারের সম্মানহানি হয়। এই জিনিসটা কিন্তু ধাক্কা খেতে 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 এখন বাঙালিরা বাইরে যাচ্ছে। তাহলে যে ডাক্তার এখান থেকে পাস করে আমেরিকায় চলে যাচ্ছে, তাহলে তিনি কি পরিযায়ী ডাক্তার? আর তিনি পরিযায়ী ইঞ্জিনিয়ার? এগুলো তো ভাবতে হবে। পরিযায়ী ডাক্তার মানে আমার এখান থেকে কাজ পেয়ে না, উনি তো, ওনার এখানে প্রচুর কাজ, একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এখানে কাজ নেই, এখানে ভাবতে পারি না। হয়তো কম বেশি মাইনে ডিফারেন্স হতে পারে, কিন্তু কাজ নেই হতে পারে না। আর পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে, ওখানে গেলে ওখানে শ্রমিক নেই, ওখানে শ্রমিকরা আবার আরবে চলে যাচ্ছে। কেরল থেকে যে শ্রমিকরা আছে তারা চলে যাচ্ছে আরবে, নার্সিং স্টুডেন্টরা চলে যাচ্ছে আরবে। এগুলো তো ফ্যাক্ট। দেবদাসবাবু অনেক প্রকল্পের কথা বললেন তো আপনি। আমি ম্যাডাম এবং স্যার যে কথাগুলো কয়েকটা আমি কথা উত্তর দিই। একটা হচ্ছে যে উনি বলছেন যে পরিযায়ী শ্রমিকরা আসে, আপনি ডেটাটা নিন তো স্যার, আপনি ডেটা নিয়ে কথা বলুন, কোনো রকম রাজনৈতিকভাবে কথা বলবেন না, মানুষগুলোর জন্য দুঃখ প্রকাশ করুন। আজ আমি বলি আমাকে বলতে দিন। আজকে মানুষগুলোর জন্য যারা আমাদের মানে বিদ্বান স্টুডেন্ট ছাত্র, তারা সমস্ত বাইরে চলে যেতে হয় লেখাপড়ার জন্য, চাকরির জন্য। কেন আমাদের স্কিলটা, আমাদের এই ব্রেনটা ওয়াশ আউট হয়ে যাবে আমাদের ইয়ে থেকে? আমাদের ইয়ে নয়, আমাদের দায়িত্ব নয়। আজকে গত ইলেকশনে, বিধানসভা ইলেকশনে 21 ইলেকশনে, বিধানসভা ইলেকশনে বলছে বহিরাগতরা এসছে। জ্যোতি বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত না, খোদ বাঙালি।
গিলে করা পাঞ্জাবি ধুতি পরা এবং সাদা শাড়ি পরা খোদ বাঙালি, তারা কেন পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করছে? তারা কেন এই সাধারণ মানুষ, সাধারণ ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করছে না? আমার উত্তরটা শুনবেন একটু? আপনার উত্তর শোনার কি আমরা তো ভোগ করছি। 2 মিনিট আমি 2 মিনিটে বলবো। এরা তো বাঙালির, এরা তো বহিরাগত নয়। নিশ্চয়ই আমি যেটা আপনাকে আচ্ছা, আরেকটা ব্যাপার বলি। আমি আসছি। আমার একটা নির্দিষ্ট প্রশ্ন রয়েছে দেবদাস বাবুর প্রতি, যেটা করতে গিয়ে আপনি ঢুকে গেলেন ওদের বক্তব্য রাখার জন্য।